নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিকের রাজনৈতিক উত্তরাধিকার হতে যাচ্ছেন সুযোগ্য পুত্র তৌফিক রসুল আহমেদ। কেন্দ্রীয় বাজেট 2026 আসাম তথা বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করবে বললেন প্রেম। লক্ষ্মীপুরে গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু, অন্তঃসত্ত্বা মহিলা সহ আহত 2 যুবক। গৌরব গগৈর পাকিস্তান ইস্যু মুখ্যমন্ত্রীর ফ্লপ শো বলে কংগ্রেসের পাল্টা আক্রমণ। মকর সংক্রান্তি উপলক্ষে সোনাইয়ে শ্রেয়া ঘোষাল নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। এমনটা হতে পারে সবারই ভাবনা চিন্তা ছিল, হলোটা তাই। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের রাজনৈতিক উত্তরাধিকার হতে যাচ্ছেন কি বিধায়কের সুযোগ্য সন্তান তৌফিক রসুল আহমেদ? কান পাতলে এমনটা শোনা যাচ্ছে সমষ্টিতে। এদিকে সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ আগন্তুক বিধানসভা নির্বাচনে নিজের পুত্র অবতীর্ণ হওয়ার নিশ্চয়তা দিলেন। আরও যেন পরিষ্কার হয়ে যায়, বিধায়কের রাজনৈতিক উত্তরাধিকার হতে যাচ্ছেন ওনার সুযোগ্য সন্তান তৌফিক। আগন্তুক বিধানসভা নির্বাচনে নিজের সন্তান অবতীর্ণ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের পূর্বে সমষ্টির বিশিষ্ট নাগরিকদের সঙ্গে পরামর্শ করেন সমষ্টির 4 বারের বিধায়ক সিদ্দিক আহমেদ। মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে বিধায়ক সিদ্দিক আহমেদ উল্লেখ করেন, সবকিছু বুঝে সুঝে রাজনীতি করতে হবে। রাজ্যের বহু জায়গায় যখন উচ্ছেদ অভিযান চলছে, সেখানে দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে উচ্ছেদ অভিযান নেই, বরং 200 লোকেদের পাট্টা দেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এসআর জারি হওয়ায় কতজন লোকের নাম কর্তন হয়েছে এ প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, দক্ষিণ করিমগঞ্জের সমষ্টিতে মাত্র 5 থেকে 600 লোকের নাম নোটিশ এসেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকায় সমষ্টির বহু লোক নিরাপদে রয়েছেন, কেননা মুখ্যমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী। তাই সমষ্টির উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি। সবার আশীর্বাদে ওনার পুত্র নির্বাচনে জয়ী হয়, তাহলে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন বলে সোজা সাপটা বলেন তিনি। উল্লেখ্য, দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ায় এবারকার বিধানসভা নির্বাচনে বিধায়ক সিদ্দিক আহমেদ অবতীর্ণ না হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তার স্থানে ওনার পুত্র নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন অজ্ঞ। তুমি কোনো চিন্তা করিও না, আমার এমনি চিন্তা বাই হইয়া রাখুন, তুমি কোনো চিন্তা করিও না। আজকে আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কোনো উচ্ছেদ হচ্ছে না। হাত লাগি এই মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লাগে। এখন তাই আবার লেখিয়ে দিছে, আমি লেখাই আনছি, প্রায় 150-200 মানুষের ফাট্টা দিবে। অন্য জায়গায় উচ্ছেদ আর দক্ষিণ করিমগঞ্জে ফাট্টা দেওয়া। আজকে আমরা রাজনীতি করার আগে দেশের অবস্থা বুঝিয়া প্রত্যেকটা জিনিস বিবেচনা করি। আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমি স্বাগতম জানাই এবং আমি আশা করব উপরওয়ালায় যদি আমার ছেলেকে নির্বাচিত করেন, যে আমার ছেলেকে আমি বলবো যে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বার্থের উল্টা যাতে কোনো কাজ না হয়, এবং আমি যতদিন আছি আমি সাথে থাকবো। আশা করি আপনারা সবাই থাকবেন, আমরা সবাই একসাথে মিলে আমরা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের সাথে কাজ করব। কোন দল থেকে আপনার ছেলেকে এজিপিতে কবে জয়েন করবেন? হ্যাঁ, এজিপিতে কবে জয়েন করবেন? আমি এবার গুয়াহাটিতে যাবার পরে, এখন কেউ দল এখনও জয়েন করেনি, যারা বিজেপিতে যোগদান করেছে তারাও করেনি। সুতরাং আমি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কেন্দ্রীয় বাজেট 2026 আসাম তথা বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে। কেন্দ্রীয় বাজেট 2026কে সামনে রেখে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন বিজেপির ন্যাশনাল স্পোকস পার্সন প্রেম শুক্লা। বাজেটে আসাম তথা বরাক উপত্যকার জন্য যে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা তুলে ধরা হয় এই সাংবাদিক সম্মেলনে। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির ন্যাশনাল স্পোকস পার্সন প্রেম শুক্লা, বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। সাংবাদিক সম্মেলনের পূর্বে বিজেপি কার্যালয়ে বিজেপি সংবাদ বিভাগের কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ন্যাশনাল স্পোকস পার্সন প্রেম শুক্লা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা কেন্দ্রীয় বাজেট 2026-এ আসাম ও বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক বরাদ্দের বিস্তারিত তথ্য তুলে ধরেন। বক্তারা বাজেটে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক বিকাশে বরাক উপত্যকাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। स्वागत है। आज केंद्रीय बजट 2026-27 जो बीते 1 फरवरी 2026 को केंद्रीय वित्त मंत्री आदरणीय निर्मला सीतारमण जी ने भारत के संसद में प्रस्तुत किया। आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में भारत को विकसित भारत बनाने के 2047 के संकल्प को पूर्ण करने की दिशा में यह कर्तव्य भवन से जो दिल्ली की हमारी सरकार है वो अब कर्तव्य भवन से संचालित होती है। तो उस कर्तव्य भवन से प्रस्तुत होने वाला, कर्तव्य भवन में बनने वाला यह देश का पहला बजट है। तो क्या हासिल होता है? तो इस बजट में असम को जो है टैक्स डिवोल्यूशन में 49,725 करोड़ रुपीज, एक बार फिर से मैं रिपीट करता हूं, 49,725 करोड़ रुपीज वित्त वर्ष 2026-27 में टैक्स डिवोल्यूशन में अकेले असम को यह राशि मिली और ग्रांट के रूप में 29,548 करोड़ रुपीज जो है वो इसको मिल रहा है। ये अमाउंट जो है 49,725 करोड़ का जो अमाउंट है और 29,548 करोड़ का जो अमाउंट है, ये दोनों अमाउंट मिलकर जो है लगभग 80 करोड़ रुपए के आसपास का होता है। 79,000 करोड़ के आसपास का अमाउंट होता है। आपको जानकर आश्चर्य होगा कि कांग्रेस की सरकार ने वर्ष 2004 से लेकर वर्ष 2014 तक असम को क्या दिया। तो जितना हम एक वर्ष में असम को दे रहे हैं वित्त वर्ष 2026-27, उससे भी अगर तुलना कर ली जाए तो सिर्फ 60% अमाउंट कुल मिला के 10 वर्षों में 2004 से लेकर 2014 तक केंद्र के बजट में असम को कुल डॉक्टर मनमोहन सिंह की सरकार, जो असम जो है डॉक्टर मनमोहन सिंह को राज्यसभा भेजता था, राज्यसभा में डॉक्टर मनमोहन सिंह असम से जाते थे, लेकिन असम को उन्होंने कुल मिलाकर अपने 10 वर्षों के कार्यकाल में कुल 58,775 करोड़ रुपीस की राशि दी थी, बजट में आवंटित किया था। जबकि उससे 1.5 गुनी राशि सिर्फ एक वित्त वर्ष में टैक्स डिवोल्यूशन और ग्रांट के रूप में आदरणीय नरेंद्र मोदी की सरकार असम को देती है। और अगर इस राशि को हम जो है पिछले 10 वर्षों में देखें, 11 वर्षों में देखें, क्योंकि ये मोदी सरकार का 11वां बजट था, 11वें वर्ष का बजट था, क्योंकि इलेक्शन ईयर में 2 बजट हो जाते हैं, एक लेखानुदान और एक बजट हो जाता है। इसके आधार पर 5.61 लाख करोड़ रुपए असम को आदरणीय नरेंद्र मोदी जी की सरकार में 3.12 लाख करोड़ रुपए टैक्स डिवोल्यूशन के रूप में और 2.49 लाख करोड़ रुपए ग्रांट और एड के रूप में भारत सरकार से असम को मिला है। ये राशि होती है 5.61 लाख करोड़ रुपए। इसके अलावा बीते 5 वर्षों में असम के इंफ्रास्ट्रक्चर को डेवलप करने के लिए स्पेशल असिस्टेंस, विशेष सहायता राशि के रूप में 17,104 करोड़ रुपयों की राशि असम को आवंटित करने का काम आदरणीय नरेंद्र मोदी जी के कार्यकाल में हुआ है। मैं सिर्फ प्रमुख बिंदुओं को ऐसे में गिनाने बैठूंगा तो असम के लिए इतना काम किया है कि पूरा दिन मैं बोलूं तो लगेगा कि कम है, लेकिन मैं प्रमुख बिंदुओं को गिनाते जा रहा हूं कि असम के लिए किया क्या गया है। जैसे असम में जो है
30 अप्रैल 2025 को डेवलपमेंट मेंटेनेंस और मैनेजमेंट के लिए 4 लेन ग्रीनफील्ड एक्सेस 166 किलोमीटर के नेशनल हाईवे नंबर 6 जिसका काम प्रारंभ हुआ है, जो शिलोंग के मौलिंगकुंग नाम की जगह से शुरू होगा और पंचग्राम, सिलचर के निकट जो पंचग्राम है यहाँ तक आएगा। इसके लिए 22,864 करोड़ रुपयों की राशि आवंटित की गई है। अभी जो बीच के दिनों में आपको ध्यान होगा, असम एडवांटेज असम 2 जो राज्य सरकार ने यहाँ पर असम के इन्वेस्टर्स को आमंत्रित करने के लिए काम किया था, उसे 5 लाख करोड़ रुपयों की जो है प्रस्ताव राज्य सरकार को असम एडवांटेज असम 2 में 5 लाख करोड़ रुपयों के प्रस्ताव प्राप्त हुए हैं। सेंट्रल गवर्नमेंट ने जो है सेमीकंडक्टर, आज सबसे बड़ा जो है भारत में अगर किसी उद्योग को लेकर सबसे अधिक चर्चा है और जो भारत की जो औद्योगिक जो हमारी वृद्धि है उसकी इबारत लिखने के लिए जो सबसे महत्वपूर्ण क्षेत्र है सेमीकंडक्टर का क्षेत्र, उस सेमीकंडक्टर क्षेत्र के लिए असम में 27,000 करोड़ रुपयों का निवेश करके सेमीकंडक्टर यूनिट जो है असम में लगाना निश्चित किया गया है। इसी तरह से असम में स्वास्थ्य के क्षेत्र में सिर्फ ऐसे बहुत सारे बिंदु हैं, लेकिन कुछ प्रमुख बिंदुओं को बताया, जैसे इंफ्रास्ट्रक्चर के क्षेत्र में मैंने बताया कि किस तरह से 27,000 करोड़ रुपयों की राशि से जो है 22,684 करोड़ रुपए की राशि से जो है वो हाईवे 6 का निर्माण, उसी तरह से जो है सेमीकंडक्टर पर 27,000 करोड़ रुपयों का निवेश। उसी तरह से असम जो है साउथ एशिया में कैंसर हॉस्पिटल का बिगेस्ट नेटवर्क वो असम में बनाना तय किया गया है और उसके लिए 7 कैंसर हॉस्पिटल डेडिकेटेड सिर्फ कैंसर निदान के लिए 7 हॉस्पिटल जो है नलबारी में, धुबरी में, गोलपारा में, नगांव में, शिवसागर में, तिनसुकिया में और गोलाघाट में। असम को देना स्वास्थ्य के क्षेत्र का काम है। रोडवेज के क्षेत्र में 349 किलोमीटर का जो है भारतमाला परियोजना ने 349 किलोमीटर अब तक जो है सड़क निर्माण का कार्य असम में 2025 के दिसंबर माह तक हो चुका है। 18 जनवरी 2026 को आदरणीय प्रधानमंत्री जी ने काजीरंगा एलिवेटेड कॉरिडोर प्रोजेक्ट के लिए जो 4 लेन का एलिवेटेड वाइल्ड लाइफ फ्रेंडली हाईवे प्रोजेक्ट होगा NH1715, उसके लिए भी 6,950 करोड़ रुपयों का प्रावधान किया गया है। 433 किलोमीटर के नेशनल हाईवे कॉरिडोर जो है 18,119 करोड़ रुपए का प्रावधान उसके लिए किया गया है, जो भारतमाला परियोजना 1 का अंग होगा। रेलवे में नॉर्थ ईस्ट को जो है रेलवे में जितना बड़ा काम आदरणीय मोदी जी के कार्यकाल में हुआ, उतना बड़ा कुल मिला के 1,604 किलोमीटर जो है रेलवे को जो है इलेक्ट्रिफिकेशन किया गया है। 478 रेलवे के फ्लाईओवर बनाए गए हैं और अंडर ब्रिजेस कंस्ट्रक्ट किए गए हैं। 1,824 किलोमीटर के नए ट्रैक असम और नॉर्थ ईस्ट रीजन में 2014 के बाद बने हैं। और ये जो नेटवर्क है श्रीलंका का जो टोटल रेल नेटवर्क है, उससे बड़ा रेल नेटवर्क सिर्फ नॉर्थ ईस्ट में 2014 से 2026 के बीच में आदरणीय नरेंद्र मोदी जी की सरकार में बनाया गया है। जब यूपीए की सरकार थी 2009 से लेकर 2014, 2004 से 2009 में तो कुछ काम ही नहीं हुआ, 2009 से 2014 जब मनमोहन सिंह को कमांड सरकार की मिल गई थी, उस कार्यकाल में नए ट्रैक जो है 67 किलोमीटर प्रति वर्ष की गति से बन रहे थे, जो आज 166 किलोमीटर यानी उसकी तुलना में 2.5 गुना तीव्र गति से काम हो रहे हैं। इलेक्ट्रिफिकेशन तो उनके समय में हो ही नहीं रहा था। 146 जो है वो किलोमीटर का इलेक्ट्रिफिकेशन हम हर साल
आदरणीय नरेंद्र मोदी जी के कार्यकाल में कर रहे हैं। মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের কান্তিগাঁও এলাকায়। ঘটনায় এক অন্তঃসত্ত্বা মহিলা ও 2 যুবক গুরুতর আহত হন। আহত 3 জনকে তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মহিলার নাম মঞ্জু ফুলমালি। আহতদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা অনিমা ফুলমালি, জগৎ ফুলমালি ও বিকাশ বাউড়ি। জানা গেছে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসার উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা অনিমা ফুলমালিকে একটি অটো রিকশায় করে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় কান্তিগাঁও এলাকায় একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষে অটো রিকশাটি উল্টে যায়। দুর্ঘটনার ফলেই ঘটনাস্থলে মৃত্যু হয় মঞ্জু ফুলমালির। অপরদিকে গুরুতর আহত হন অনিমা, জগৎ ও বিকাশ। অভিযোগ অনুযায়ী আহতদের প্রথমে নিকটবর্তী ছোট মামদা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা ও অ্যাম্বুলেন্সের অভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সময়মতো উন্নত চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া গেলে নিহত মহিলার প্রাণ রক্ষা করা সম্ভব হতে পারত। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার ও অটো রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গৌরব গগৈ পাকিস্তানে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রায় 2.5 ঘন্টার সাংবাদিক সম্মেলনকে কড়া ভাষায় আক্রমণ করল কংগ্রেস। আসাম প্রদেশ কংগ্রেসের স্পোকস পার্সন সঞ্জীব রায় এবং শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ পাল এই সাংবাদিক সম্মেলনকে আখ্যা দেন ফ্লপ শো। এদিনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা বলেন, গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর চোখের ঘুম উড়ে গেছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈকে ভয় পান বলেই এ ধরনের ভিত্তিহীন ও আবুল তাবুল মন্তব্য করছেন। বিজেপি দল বা সরকার যেভাবে বিগত 5-6 মাস থেকে আসামের কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলপতি গৌরব গগৈজির উদ্দেশ্যে যেভাবে ওরা কিছু তথ্য সহকার মাঠে নেমেছেন ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমরা এর প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আশ্চর্য ব্যাপার এটাই হচ্ছে যে 2.5 ঘন্টা প্রেস মিট এই জন্য করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু উনি ভারতবর্ষে বলিউড বা টলিউডের স্ট্রাকচার জানেন যে 2.5 ঘন্টারই আমাদের সিনেমা তৈরি হয়। তাই এই সিনেমা যে ফ্লপ শো হয়েছে, আমাদের যিনি সভাপতি গৌরব গগৈজি তৎক্ষণাৎ একটা রিপ্লাই দিয়ে ওনার কমেন্ট করেছেন যে এটা ফ্লপ শো। আমরা সেটাকে সমর্থন জানাই যে ফ্লপ শো আমরা 6 মাস আগেও জানতাম হবে এবং আজকে ফ্লপ শো হয়ে পরিণত হয়েছে। সমগ্র ভারতবর্ষে এই মেসেজটি গিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা ওনার দলের যারা নেতা নেত্রীরা আছেন, মন্ত্রীরা আছেন, সবাই ধরে ফেলেছেন যে আগামী নির্বাচনের পর মুখ্যমন্ত্রী তো থাকবেন না হেমন্তবাবু, নেতাও থাকবে কিনা এইদিকে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাই আজকে পাগলের প্রভাব বলা হচ্ছে এবং ওরা 2-3টা অভিযোগ লাগিয়েছে যে আটারি বর্ডার দিয়ে কেন গৌরব গগৈ গিয়েছেন। আমরা ওনাদেরকে বক্তব্য বলতে চাই যে অভিনন্দন, যে মেজর অভিনন্দন ছিলেন, ওনাকে যখন পাকিস্তান থেকে আনা হয়েছিল ভারতবর্ষে, তখন সেই আটারি বর্ডারকে হাইলাইট করে ডাক ঢোল বাজিয়ে বলা হয়েছিল যে আটারি বর্ডার দিয়ে অভিনন্দনকে আনা হবে ভারতবর্ষে। কিন্তু গৌরব গগৈজি যখন সেই আটারি বর্ডার দিয়ে যাচ্ছেন, ওয়াঘা বর্ডার দিয়ে যাচ্ছেন, তখন প্রশ্ন করা হচ্ছে যে উনি কেন যাচ্ছেন। এই যে দুমুখা রোল, যে হাতি কা দাঁত খানে কা ওর দিখানে কা ওর হতা হয়, এটা ওনারা প্রমাণ করেছেন। মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করে আসামের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতিকে গৌরব গগৈ মহাশয়কে যেভাবে কালিমালিপ্ত করার জন্য একটা সুপার ফ্লপ শো প্রেস মিট করেছেন, যেটা নিয়ে যেসব সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং ন্যাশনাল চ্যানেলেরও অনেক সাংবাদিকরা কালকে এসেছিলেন, এই সাংবাদিকরাও কালকে এই প্রেস মিটের পর ওনারাও যে কনফিডেন্স পাননি সেই প্রেস মিটের। এবং যিনি প্রেস মিট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিজেও ওনার কথার মধ্যে কোনো কনফিডেন্স পাননি, কারণ 2.5 ঘন্টার প্রেস মিটের মধ্যে শুধু একটা লাইনকে বারবার রিপিট করা হয়েছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন সদুত্তরও মুখ্যমন্ত্রী দিতে পারেননি। গৌরব গগৈকে পাকিস্তান উনি গিয়েছিলেন, সেই সন্দর্ভ যে উনি প্রেস মিট করেছেন আমরা দেখেছি গত এপ্রিল মাসে যখন গৌরব গগৈজি আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী উনার ঘুম উড়ে গেছে। কারণ গৌরব গগৈজি প্রয়াত জননেতা, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সুপুত্র
এবং একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তি, যিনি আজকে মুখ্যমন্ত্রী না হলেও উনি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে একজন জননেতা হিসাবে পরিচিত। সেই গৌরব গগৈ যখন আসামের কংগ্রেসের নেতৃত্ব যখন শুরু করেছেন, তখনই মুখ্যমন্ত্রী 10 বছর আগের গৌরব গগৈর পাকিস্তান ভ্রমণ নিয়ে উনি একটা এসআইটি গঠন করেছেন। সেই এসআইটির রিপোর্ট উনি নিজেই বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে সেপ্টেম্বরের 10 তারিখে উনি এই এসআইটি রিপোর্ট পাস করবেন। কিন্তু দেখা যায় সেপ্টেম্বরের 10 তারিখের আগেই এসআইটি রিপোর্ট ওনার কাছে জমা দিয়েছিল, কিন্তু 5 মাস সেই এসআইটি রিপোর্টকে নিয়ে উনি কিভাবে সেটাকে পাবলিকলি এটাকে এই মানে ফ্লপ সিনেমাটাকে কিভাবে সামনে আনবেন সেটা নিয়ে ওনার 5 মাস চলে গেছে। সেই ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ সিকিউরিটির ব্যাপার, সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি আছে, সেই এজেন্সিগুলা কোনো ধরনের কোনো আজকের দিন পর্যন্ত তদন্ত করেনি। আসামের ইন্ডিয়ার হোম মিনিস্ট্রি সেটা নিয়ে কোনো কথা বলেনি। 10 বছর আগের ভ্রমণ নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কীভাবে রাজনৈতিকভাবে গৌরব গগৈকে হেয় প্রতিপন্ন করবেন সেটা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে উনি একবার এটাকে খুব পাবলিসিটি করেছেন যে সেপ্টেম্বরের 10 তারিখে সেটা দেওয়া হবে। ইতিমধ্যে সঞ্জীব রায় মহাশয় বলেছেন যে জুবিন গার্গ সেপ্টেম্বরে 19 তারিখ ওনার মৃত্যু হয়েছে এবং সেপ্টেম্বরের 10 তারিখ ওনার সেটা পাবলিকলি পেশ করার কথা ছিল, কিন্তু উনি এখন বলছেন সাংবাদিকদেরকে যে জুবিন গার্গ মৃত্যু হওয়ার জন্য 5 মাস পরে সেটাকে পেশ করেছেন। জুবিন গার্গ মৃত্যু হওয়ার 10 দিন আগে কীভাবে উনি জানতেন যে 10 দিন পর জুবিন গার্গের মৃত্যু হবে? সেই যে মুখ্যমন্ত্রীর যে একটা সুপার ফ্লপ সিনেমা, সেটা আসামের মানুষ ভালোভাবে বুঝতে পেরেছেন। যখন গৌরব গগৈ মহাশয় পরিবর্তনের যাত্রা করছেন, যখন গৌরব গগৈ একটা ওয়েবসাইট যখন গঠন করেছেন, আসাম কংগ্রেস যখন একটা ওয়েবসাইট গঠন করেছে যে হু ইজ HBS, এবং মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরিবারের যে পাহাড় গড়া সম্পত্তি, সেই সম্পত্তির তালিকা যখন তুলে ধরা হয়েছে, যে আজকে 12,000 বিঘা জমি কিভাবে মামি আজকে বেনামে উনি করেছেন, সরকারের জমি হাফিজ করেছেন, তখনই মুখ্যমন্ত্রী সেই প্রেস মিট করে উনি গৌরব গগৈ পাকিস্তান সম্পর্কে কালকে জনসভাকে তুলে ধরেছেন। এবং বিজেপি দল এবং ওনাদের মন্ত্রীরা একসাথে প্রত্যেক জায়গাতেই ওনারা জেলাতে একটা বিক্ষোভ মিছিল করেছেন। এবং আমার শিলচরের যিনি মন্ত্রী কালকে ছিলেন কৌশিক রায় মহাশয়, উনি বলেছেন যে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি বরাক উপত্যকায় আসলে ওনারা বিরোধিতা করবেন। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বারবার বরাকে এসছেন, এবং এবার বরাকে আসলে আমরা রেড কার্পেট দিয়ে ওনাকে স্বাগত জানাবো। কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে থাকেনি, এবং বরাকের জনসাধারণ গৌরব গগৈকে মানে নিয়ে আসবেন, স্বাগত জানিয়ে নিয়ে আসবেন। বরাকের জনসাধারণ প্রস্তুত। কৌশিক রায় মহাশয় সেটা ভাববেন না যে কংগ্রেস কর্মীরা ঘরে বসে থাকেনি, কংগ্রেস কর্মীরা প্রস্তুত। যদি আপনারা এই ধরনের কোনো সাহস করে থাকেন, তাহলে কিন্তু ফল এটা খুব ভয়ঙ্কর সৃষ্টি হবে। কারণ গৌরব গগৈ মহাশয় যখন আপনার প্রেসমিট করেছিলেন, সেই সময়ে কিন্তু গৌরব গগৈ মহাশয় জনসাধারণের সাথে ছিলেন, জনগণের পাশে ছিলেন এবং পরিবর্তনের যাত্রা করেছিলেন। আসামের মানুষ ওনাকে কালকেও ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল। মকর সংক্রান্তি উপলক্ষে শনি ও রবিবার দুদিন ধরেই সোনাই শহর জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তরুণ তরুণীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সোনাই বাজারে মতিনগর রোড সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানের শেষ রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল প্রায় 2.5 ঘন্টা ধরে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে হাজার হাজার দর্শককে মুগ্ধ করেন। আয়োজকদের মতে বরাক উপত্যকায় এত বড় মঞ্চে তার পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ। এর আগে ঋতু রাভা, ডিভাইন ও রোমিও দর্শকদের মন জয় করেন। 2 দিনের এই সাংস্কৃতিক আসর ঘিরে জেলায় বিভিন্ন প্রান্ত ছাড়াও বাইরের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। উৎসব উপলক্ষে শহরের প্রধান সড়কে যানবাহনের চাপ বাড়লেও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও আধা সামরিক বাহিনী সক্রিয় ছিল। আয়োজকদের দাবি, এই আয়োজন সোনাইয়ের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।
ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের লক্ষ্মীপুরে ডিমাসা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বসু ডিমা বার্ষিক উৎসবে এবছর সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। শিবস্থান গ্রামে রঙিন ও বর্ণাঢ্য আয়োজনে 7 ও 8 জানুয়ারি দুদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের আয়োজন করে লঙ্খ জিও হাফাই বসু ডিমা উদযাপন কমিটি। উৎসবকে কেন্দ্র করে শিবস্থান গ্রাম জুড়ে ডিমাসা সমাজের মানুষের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মিলনের এই উৎসবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আচার অনুষ্ঠানের মাধ্যমে ডিমাসা সম্প্রদায়ের নিজস্ব পরিচয় ও ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও কমিটির কর্মকর্তারা জানান, বিজেপি সরকারের আমলে ডিমাসা সম্প্রদায়ের বিশেষ দিন 27 জানুয়ারিকে রাজ্যিক বন্ধ হিসেবে ঘোষণা করার জন্য তারা আশা প্রকাশ করেছেন। जो होता है, मेरा नाम सुशांतो सोरंगपांग, लोंगखाव और डिजो हफाई ग्रेटर बसु डिमा का प्रेसिडेंट। आज हमारा ग्रेटर बसु डिमा का सेकेंड डे है। यस्टरडे कल भी हम लोग सुबह 7 बजे से स्टार्ट करके पूरी रात तक हुआ है, और आज भी थोड़ी बाद में हमारे कौशिक सर भी आएंगे बोला, और कुछ ही टाइम के बाद आने का चांसेस है। और थोड़ा पहले हमारा यहाँ हमारा डिमासा का कल्चरल स्पोर्ट्स हुआ, जैसा कि रिमिन नेबा रेना जंगाबुन दुयुंग सिगबा और लोंगथाई दिखे बना थू जंगा लोंगथाई लेम्बा। और कुछ ही मिनट के बाद हमारे यहाँ हमारा ट्रेडिशनल डांस होंगे, जैसे कि बाईडीमा, बाई माईजाई। आप वहाँ देख सकेंगे कि हमारा यहाँ बाइको है, कल वो इनॉग्रेशन हो चुका है, और आज पूरी रात हमारे यहाँ प्रोग्राम होंगे। और रात को हमारे सेलिब्रिटी भी आ चुके हैं, जैसे कि आप सब जानते होंगे हमारे ब्रदर रोनाल्ड भट्टाचार्य। और आप यहाँ देख सकते हो कि हमारे यहाँ सेल्फी है, और थोड़ी मिनट के बाद वहाँ जाके आप देखेंगे कि हमारा नौद्रांग है, और वहाँ पे हमारा शिवाराई का टेंपल है, और वहाँ हमारा स्टॉल भी है। और उसी के साथ साथ आज सभी हमारे यहाँ एरिया का हमारे भाई बहन सब आए हैं। और अगर आपको बोलूँ तो हमारा बसु डिमा 27 जनवरी को होते हैं, और आज जो है ये ग्रेटर बसु डिमा है। ग्रेटर बसु डिमा मतलब इसमें बड़े एरिया होते हैं, जैसे कि लखीपुर डिवीज़न या पूरा कछार, उस हिसाब से होते हैं। और 27 जनवरी को गांव-गांव पे सेलिब्रेट करते हैं हम। और 27 जनवरी को हम मतलब साल में हम लोग डिमासा भाई बहन हम लोग एक दिन ही मिलते हैं 27 जनवरी को, भगवान का आशीर्वाद से। और हमारे एल्डर्स लोग उन लोग सोच समझ के ये डेट हमारे लिए रखे हैं। और मैं सिर्फ एक ही विनती रखना चाहूँगा कि हमारा कौशिक सर को, और हमारे मामा हेमंत सर जी को, और हमारे भारत का प्रधानमंत्री प्राइम मिनिस्टर जी सर, कि हमारे अपने बच्चे के लिए प्लीज़ 27 जनवरी को स्टेट डिक्लेयर करते हैं तो हम लोग बहुत खुशी होंगे। छुट्टी हैं, और हम हॉलीडे जी। और हम जानते हैं अभी बीजेपी सरकार का टाइम पे नथिंग इज़ इम्पॉसिबल, एवरीथिंग इज़ पॉसिबल। हमको ब्लेसिंग करेंगे, और ये जल्दी से जल्दी करेंगे। हमारे मामा है तो सब कुछ मुमकिन है। ये हार्वेस्टिंग फेस्टिवल जी 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 जी। अच्छा, वो स्टेट हॉलीडे डिक्लेयर करने के लिए आप लोग दावी जा रहे हैं? हाँ, एक्चुअली हम लोग किस 27 जनवरी को
हाँ वो तो नेशनल हॉलीडे है ही। नहीं अभी रेस्ट्रिक्शन हॉलीडे है, हाँ रेस्ट्रिक्टेड हॉलीडे है, हाँ और आप लोग स्टेट में भी जी मांग कर रहे हैं। एक्चुअली हम लोग अभी सर्वाइवल के लिए प्रॉब्लम है, क्योंकि आप देखेंगे तो जॉब या कुछ बिजनेस हम लोग स्कैटर्ड हो चुका है। अभी जैसे कि हमारा मतलब बच्चे के टाइम में हम लोग जो फ्रेंड थे अभी हम लोग मिल नहीं पाते हैं, क्योंकि 27 जनवरी को हम लोग मैंने कॉल किया था दोस्त को, तो वीडियो कॉल भी किया, तो उसने बोला कि इस अगर हॉलीडे होते तो हम भी आ पाते, इसलिए मतलब सर को रिक्वेस्ट करते हैं कि प्लीज़ मतलब स्टेट हॉलीडे करेंगे तो हम लोग एटलीस्ट साल में एक दिन मिल पाएंगे। সোনাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সৈয়দপুর জিপির শিলডুবি গিলাছড়া ফিশারম্যান সমাজের তরফে সোনাই কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানানো হলো। রবিবার রাতে আয়োজিত এই সভায় উত্তরীয় উপহার সামগ্রী দিয়ে আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানানো হয়। সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে ফিশারম্যান সমাজের তরফে সৈফুদ্দিন আমিনুল হক লস্করকে যোগ্য প্রার্থী হিসেবে কংগ্রেসের টিকিট প্রদানের জোরালো দাবি জানান। এদিকে ভক্তিভরা থেকে আমিনুল হক লস্কর বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিধেন। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন লস্করকেও এক হাত নেন তিনি। আমরা হেমন্ত বাবুরে গিয়ে বন্দুক লিয়ে খাইতে পারবো নি, এই শক্তি আমরা আসেনি। আমরা গণতন্ত্র অধিকার দিছে ভোটর দিন এই বুড়ি আঙ্গুল দেখামো লাগাইতা, ঠিক না? ও দেরে বাবা তুমি আমরা বাংলাদেশে কইলে ও দিলাম হাত ভোট, ও তোমার কইলে তোমার লুঙ্গি টুপির ভোটর দরকার নাই, ও দিলাম হাত ভোট, তখনও বদলিতাম না নি। আজকে দেখেন আমরা কিছু জিনিস পাওয়ার লাগে, অরুণোদয় এর বাদে সরকারি বিভিন্ন যোজনা ওটা পাওয়ার লাগে আমরা বিজেপি জিন্দাবাদ করি। আচ্ছা কোন যাই ও যারা এখন বিজেপি খতরা এরা আমার চেয়ে বড় বিজেপি আসলানি হয়েছে, হ্যাঁ আজটা ইন্ডিয়া আমার চেয়ে বড় বিজেপি আসলানি। আমি বিজেপিতে এমএলএ ডেপুটি স্পিকার, এরপরে যখন বিজেপি আমি ছাড়িয়েছি তখনও আমি মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আসলাম, 2 লক্ষ টাকা বেতন পাইতাম। ও বিজেপির আমি কইছি না এই বিজেপির টাকা যায় না, এই বিজেপির মুসলমানের ইজ্জত নাই। এক আমিনুলের ইজ্জত পাইলে তো মুসলমানের ইজ্জত হওয়া নাই। মুসলমান মানুষের যখন আমরা মুখ্যমন্ত্রী এইভাবে ব্যবহার করবা, এক আমিনুল্লাহ আলী সালাম পাইলে আর সারা মুসলমানের লানত পাইলে এই মুসলমানের হইতাম পারিনি। আচ্ছা কিছু করবার লাগে কিন্তু আমি সংস্কৃত সভা লইতাম আসলো, আমি লইলাম না। তোমার মেয়াসা বগলা মসজিদ মাইক দোয়া করলা, নমাজের দিন দোয়া করলা, ও আল্লাহ আমরা সাজু বাইরে জিতাও, ও আল্লাহ আল্লাহ সাজু বাই জিতলে আমরা কোরআন হাত ঠিক থাকবো, আমরা মসজিদ মাইক রইব। তুমি তো গ্যাস ঠিক উল্টা করলা, করছেন না? আমি এমএলএ আসলাম, আমার আগে আরো 10 জন এমএলএ আসলাম। আপনারা শিলডুবি জিপি গান ঠিক আসলো নি? আসলো তো। শিলডুবি জিপিতে নে আপনারা যে ওইটা পঞ্চায়েত এপি ফিশারম্যান মানুষ ওইটা না, আমরা এমন এক এমএলএ বানাইছি শিলডুবি জিপিরে কয় টুকরা করছি? 60 টুকরা, 5 টুকরা 60 টুকরা করছি। 1 টুকরা আমরা খাজিডর জিপির লোকে দিলাইছি মেনিপুরে, দিছি না? 1 টুকরা আমরা দক্ষিণ সৈয়দপুর জিপির লোকে, 1 টুকরা আমরা দোলাইর লোকে, 1 টুকরা আমরা বড়খোলার লোকে। হ্যাঁ গেছেন না? আজকে বারিকনগর সাইডে গেছে গিয়ে বড়খোলার লোকে, আজকে শিলডুবি এই সাইড গেছে গিয়ে আপনার দোলাইর লোকে, আপনারা গেছেন দক্ষিণ সৈয়দপুরের লোকে, আর আপনার মেনিপুর গেছেন কই গেছেন? খাজিডর। আচ্ছা কোন চাই আপনারা জীবনে আর এই জিপির পঞ্চায়েত দিতে পারবানি? আপনারা খেউরের পঞ্চায়েত বানাইতে পারবানি? সোনাই সমষ্টির 3টা জিপিতে ফিশারম্যান মানুষের প্রতিনিধি থাকতা। একটা হইল গিয়া দক্ষিণ মনপুর জিপি আমার সৈফুদ্দিন ভাই আছে। সোনাই মাধবচন্দ্র দাস কলেজে বার্ষিক মিলাদ মেহফিল সম্পন্ন। সোমবার কলেজ প্রেক্ষাগৃহে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল গার্ডেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিচালক মাওলানা সাব্বির আহমেদ চৌধুরী আল আজহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আলহাজ সাবির আহমেদ চৌধুরী। তারা দুজনেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও নবী হজরত মুহাম্মদের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। এদিন সকাল 9:30টায়
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আফসার হোসেন লস্কর। কত সুন্দরভাবে আরম্ভ হয়েছে ইকরা পড়ো, এবং পরবর্তীতে আছে আল্লাহ কিরকম ভাবে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, যা আমাদের অবগত ছিল না। কলম এবং পড়া একসঙ্গে, তার মানে পড়া এবং লেখা দুইটাই এসে গেছে। আর অজ্ঞানতার অন্ধকার সময় এর আগেও তোমরা শুনেছ, যখন জাহেলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন সময়ে, পরম অন্ধকারাচ্ছন্ন সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সেই অন্ধকারের আলো হলো জ্ঞান, যেটা ইকরা পড়ছেন জ্ঞান, সেই জ্ঞান যে আলো, এবং সেই আলো জ্বালাতে গেলে যে জিনিসটা সেটা কলম। একজন মনীষী বলেছেন, তোমরা আমাকে এক পিস কাগজ দাও এবং একটা কলম দাও, আমি পৃথিবীকে বদলে দেব। তো কিরকম ভাবে বদলাবে? তার মানে জ্ঞানের মাধ্যমে, লেখার মাধ্যমে, পড়বে এবং লিখবে, দুটা জিনিস এত ইমফেসিস দেওয়া হয়েছে যে পবিত্র কোরআন তা দিয়ে আরম্ভ হয়েছে। শুধু যদি এই দুটার প্রতি আমরা লক্ষ্য করতাম, তাহলে আমাদের মুসলিম সমাজ এত অধঃপতনে যেত না। এত অশিক্ষিত, এত কুসংস্কার, এত অন্ধকার জায়গায় আমরা পড়ে রয়েছি যে আইয়ামে জাহেলিয়াত তো এখনো চলছে আমাদের মধ্যে। যেগুলা থেকে উত্তরণের জিনিস আছে আমাদের পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ধর্মের নামে, জাতের নামে, ভাষার নাম করে লোকেদের মধ্যে চলছে বিভাজন। বর্তমানে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমগ্র ভারত জুড়ে। লোকেরা এখন পশুর সামনে যেতে ভয় করে না, যেমন বিজেপির সামনে যেতে। অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না, উপলব্ধি করতে পারছেন। AITUC অন্তর্ভুক্ত সারা আসাম নির্মাণ সমিতি করিমগঞ্জ জেলা আয়োজিত সংগঠনের 7ম বার্ষিক সম্মেলনে এভাবে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন বিশিষ্ট নেতা চন্দন চক্রবর্তী। আজকে AITUC এফিলিয়েটেড নির্মাণ সমিতি, অল ইন্ডিয়া নির্মাণ সমিতি, আসাম রাজ্য কমিটি পক্ষ থেকে এখানে সম্পাদক ফণিদাস মহাশয় আছেন। অর্থাৎ করিমগঞ্জ জেলা সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্মাণ সমিতি প্রতি 3 বছর পর পর সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। 7ম জেলা সম্মেলন আজকে করিমগঞ্জে হচ্ছে। এই সম্মেলনে আমরা আগামী দিনে আরও কিছু সিদ্ধান্ত, আগামী 3 বছরে আমরা কিছু সিদ্ধান্ত নেব, যাতে এই সংগঠনকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া যায়। SIR এই নিয়ে আমরা বিহারের থেকে আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, পশ্চিমবঙ্গে চলছে। আমার আসামেও নির্দিষ্টভাবে কিছু লোকের ভোট কর্তন করে এই শ্রীভূমিতে একজন BLOকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এমনও আছে নিদর্শন। তো আজকে এর সাথে শ্রমিকদের ওতপ্রোতভাবে সম্পর্ক আছে, যারা দিন আনছেন, দিন খাচ্ছেন। আজকে সেই শ্রমিকদের সর্বনিম্ন যে মজুরি, আজকে দেখুন কেরলে কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার, সেইখানে সর্বনিম্ন 700 টাকা করে দেওয়া হয় লেবারদেরকে। এটা আমাদের কাছে গর্বের। আজকে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যই কেরল, সেইখানে সরকার ঘোষণা করেছেন দরিদ্র সীমার উপরে সবাই, দরিদ্র সীমার নিচে কেউ নেই। কাজের অধিকার তাদের মৌলিক অধিকার, সেইখানে কাজ, তার সেই মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে না। আজকে শ্রমিকের যে অধিকার, তার রুটি রুজির প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্নে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে। শ্রমিকের পকেটের টাকা সরকারের কোষাগারে গচ্ছিত হয়, সেই টাকা সময় মতো তারা পাচ্ছে না। তো আমি খুব সংক্ষেপে আজকে আপনাদের মাধ্যমে এই কথাগুলো বলতে চাইছি। সামনে নির্বাচন এসছে, সেই নির্বাচনে যারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে,
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাদেরকে পরাস্ত করে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া, যাতে গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণের জন্য এবং আগামী 3 বছর এই শ্রমিক সংগঠন সেই গঠনমূলক কাজ করবে। আজকে নির্দিষ্টভাবে আমরা কিছু ডেলিগেটদেরকে বলেছি, নির্দিষ্টভাবে এখানে লোক দেখানোর জন্য, ভিড় জমানোর জন্য নয়, সবাইকে বললে জায়গা হতো না। আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরি প্রথম ব্যবস্থা করেছিলাম, ডিস্ট্রিক্ট লাইব্রেরি বাদ দিয়ে আজকে এইখানে করছি শুধু ডেলিগেটদেরকে নিয়ে। তো এই কথা বলে আজকে আমাদের এখন সম্মেলন শুরু হবে। এই সম্মেলনে আমরা যে সিদ্ধান্ত নেব আপনাদেরকে পরবর্তীকালে জানাবো। শান্তিকুমার সিনহাকে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট প্রদানের জোরালো দাবিতে স্মারকলিপি প্রদান করল দুটি সংগঠন, ন্যাশনাল মণিপুরি প্রোগ্রেসিভ ফ্রন্ট এবং ডক্টর শান্তিকুমার সমর্থক গ্রুপ লক্ষ্মীপুর। এই দুই সংগঠনের প্রতিনিধিরা আজ কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মাধ্যমে তারা ডক্টর এম শান্তিকুমার সিংহকে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী করার জোরালো দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডক্টর শান্তিকুমার সিংহের গ্রহণযোগ্যতা লক্ষ্মীপুরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে রয়েছে। তাদের দাবি 2026 সালের বিধানসভা নির্বাচনে ডক্টর শান্তিকুমার সিংহকে টিকিট প্রদান করা হলে কংগ্রেস দল এই কেন্দ্রে নিশ্চিতভাবে বিজয়ী হবে। আমাদের বিশেষ করে দুইটি সম্প্রদায়, মণিপুরি মুসলিম এবং মণিপুরি মেইতেই সম্প্রদায়ের উভয় সম্প্রদায়ের দিক থেকে একমাত্র প্রার্থী হিসাবে আমরা সর্বশেষের সর্বশ্রেণীর সম্প্রদায়ে একমাত্র মনোনীত দেওয়ার জন্য আমাদের সন্তুষ্ট এবং কর্মী হিসাবে যতটুকু উনি সমাজের কাজ করেছেন তা যতগুলো টিকিট প্রাপ্য বা টিকিট প্রাপ্য উপযুক্ত হিসাবে আপনারা বিবেচনা করে আমাদের শান্তিকুমার মহাশয়কে এই কংগ্রেসের টিকিট, একমাত্র কংগ্রেসের টিকিট দিয়ে আপনাদের পার্টির কাজে মনোনীত করার জন্য আপনার কাছে আমার সদনত বা বরংবার অনুরোধ জানাচ্ছি। শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে সংস্থার প্রাঙ্গণে কলকাতা থেকে আগত অনেক নাট্যদলের সভাপতি শ্রীমতী তপতি ভট্টাচার্য, সম্পাদক অরূপ রায়, সহ সম্পাদক অভিজিৎ সেনগুপ্ত এবং কোষাধ্যক্ষ শঙ্কর ভট্টাচার্য সহ এই 4 জনকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় এবং সাথে একখানা স্মারকপত্র প্রদান করা হয়। নাট্যদলটি এক স্টুডেন্টস ফোরাম অব শিলচর পলিটেকনিক এর আমন্ত্রণে শিলচরের রাজীব ভবনে 59তম রজনীতে আক্ষরিক নাটকটি পরিবেশন করার জন্য ওনারা এসেছিলেন। রূপমের অনুষ্ঠানে প্রথমে সংস্থার সদস্য ও সদস্যরা মিলে একখানি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। পরে সংবর্ধনা অনুষ্ঠানের পর অনেক নাট্যদলের সদস্যরা সংক্ষেপে নানান বিষয় নিয়ে বক্তব্য রাখেন। আজকে আমি অসম্ভব আপ্লুত যে 66 বছরের অগ্রজ, তার কাছ থেকে 64 বছরের অগ্রজের কাছ থেকে 38 বছরের অনুজোর এই যে মানপত্র বলবো না, এটাকে উৎসাহপত্র বলতে পারি, এইটা পেয়ে অসম্ভব আপ্লুত এবং আশা করব যে এটার মর্যাদা রাখতে যেন পারি এবং ভবিষ্যতে আরও আমাদের যে কাজকর্ম সেই কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটা কথা আমি বলি, গত পরশুদিন আমি একটা জায়গায় ওই একটা নাট্য উৎসবের এতে ছিল উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলাম। সেখানে যে কথাটাকে মেনলি আমি বলতে চেয়েছিলাম যে নাটক আমরা করছি ঠিকই, এখন অনেক লোক নাটক করতে আসেন, স্টেজে উঠে অভিনয় করছেন, মানুষ বাহবা দিচ্ছে, ভালোবাসেন, ঘটনা। কিন্তু আমাদের একটা ভাবার দরকার আছে, এই নাটকটা করে যেতে পারবো যতক্ষণ একটা নাট্য সংগঠন আমাকে সেইটা করে দেওয়ার সুযোগ দেবে। এই জায়গাটা আমরা ভুলে যাই, সংগঠনের গুরুত্বটাকে আমরা হারিয়ে ফেলি। কোনো একজন অভিনেতা অভিনেত্রী, তাকেই আমরা যেভাবে সে বা নিজেও ভাবে না হয়তো সেইভাবেই, নিশ্চয়ই তার ক্রেডিট আছে, সব কিছুই আছে, কিন্তু তিনি এই কাজগুলো যে করতে পারতেন না, তার একটা সংগঠন না থাকলে সেই ব্যাপারটাই ভুলে যাই। আজকে এই যে 64 বছরের একটা জীবন্ত সংগঠনকে দেখছি, তাতে করে 38 বছরের আমাদের সংগঠনটাকে আরও বেশ কিছুদিন এগিয়ে নিয়ে যাওয়ার যে অক্সিজেন, সেই অক্সিজেনটা নতুন করে পেলাম।
আমরা অমলদা বলে ডাকতাম। অমলদা একজন ভীষণ ভালো নাট্যকার। আমরা প্রাথমিকভাবে সমস্ত নাটক, অমলদার লেখা নাটকই আমরা অভিনয় করতাম। যে সমস্ত নামগুলো বললেন প্রায় সবগুলোই অমলদার লেখা নাটক। কিন্তু অমলদা নিজেকে নাট্যকারের থেকে সংগঠক বলতে বেশি ভালোবাসতেন, এবং আমার মধ্যে বা আমাদের মধ্যে এই ব্যাপারটা উনি ঢুকিয়ে দিয়ে গেছেন যে নাট্য সংগঠক না হলে নাটকে দল করে লাভ নেই। কদিন করবে, 2 দিন করবে, 1 বছর করবে, 2 বছর করবে, 3 বছর করবে, শেষ। আমাদের মধ্যে এই ব্যাপারটা ঢুকিয়ে দিয়ে গেছেন। আমরা সংগঠক হিসেবে নিজেকে বলতে আমাদের ভালো লাগে, আমরা সেটাকে এই পরিচয়তে গর্ববোধ করি। এই জায়গাটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। তো এইভাবে কাজগুলো করে যাচ্ছি। এখন এখানে এসেছি, আপনাদের কাজকর্ম শুনছি, অনেকগুলো ওনার কাছ থেকে পুরো শুনেওছি। তাতে করে মনে হচ্ছে যে সত্যি তো আমরা একা না। পশ্চিমবঙ্গে আরো কেউ থাকতে পারেন, পশ্চিমবঙ্গের বাইরেও আরো অনেকে আছেন। তার মধ্যে রূপম এমন একটা দল, যে দলটা আমাদের মতো করে ভাবেন, আমাদের মতো করে কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা আমাদের কাছে অত্যন্ত, কি বলবো, আমরা একা নই, আমরা অনেকে আছি। এই যে বোধ, এই বোধটা আমাদের আরো বেশি কাজ নিয়ে এগিয়ে নিয়ে যাবে। কিছু কথা হয়তো বাকি থাকলো, এরা আছেন, কিছু হয়তো বলবেন। আমি অত্যন্ত আমার ভালো লাগা জানাচ্ছি এখানে এসে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ এইরকম একটা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। জয়ী ছেচরি ডায়নামাইটস বরখলা প্রতিনিধি। 9 ফেব্রুয়ারি বরখলায় অনুষ্ঠিত হল IPL এর কায়দায় BCL 9 সাইড নকআউট নৈশ ক্রিকেট ফাইনাল খেলায় রবিবার ছেচরি ডায়নামাইটস বনাম দুধপাতিল কিং মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ছেচরি ডায়নামাইটস। ছেচরি ডায়নামাইটস 10 ওভারে 3 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে। এতে ছেচরির হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করে আকিব 85 রান, সানি 71 রান। এদিকে জয়ের জন্য পাহাড় সম রানের পিছু করতে গিয়ে দুধপাতিল কিং নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 100 রান করতে সক্ষম হয়। ফলে ছেচরি ডায়নামাইটস 96 রানে জয়ী হয়। এই বিশাল রানে জয়ীদের হাতে ট্রফি সহ নগদ 50,000 টাকা তুলে দেওয়া হয়। अच्छा शॉट, फाइन लेग के दिशा में 4 रन। অনেক ব্যস্ততার মাধ্যমে আমি এই খেলার প্রতিটি ম্যাচে আমি উপস্থিত না হতে পারে আপনাদেরকে এন্টারটেইন না করতে পারার জন্য আমি দুঃখিত। যাই হোক, আমি দীর্ঘায়িত করতে যাব না। আমাদের যে সিজন 3 এবং আমরা আগামী দিনে সিজন 4ও আরম্ভ করব। সিজন 3তে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো যে আমাদের জুনিয়র ক্রিকেট, এটা আমরা প্রতি বছর চালিয়ে যাব। BCL এই টুর্নামেন্টে আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ, 2 দলের খেলোয়াড়বৃন্দ, আয়োজকের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যগণ এবং আমার প্রিয় দর্শকবৃন্দ, আমি খুবই আনন্দিত আজকের এই এত সুন্দর অনুষ্ঠানে আমি নিজে থাকতে পেরে। এই জন্য আয়োজকদের ধন্যবাদ। ওরা আমন্ত্রণ না জানালে আমি হয়তো এত সুন্দর একটা জিনিস মিস করতাম। নমস্কার জানাচ্ছি। আর এইখানে এই বিশাল জনসমাগম, ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ, সবাইকে আমি, আমার গুরুজনরা এখানে যারা যারা রয়েছেন সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আর আমার ছোট ছোট যারা আছেন, আমার সমবয়সীরা যারা আছেন, ওনাদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার ছোটরা যারা আছেন এইখানে, তাদেরকে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজকে এইখানে যে এত সুন্দর একটা ম্যাচের, আজকে ফাইনাল ম্যাচ হতে চলেছে, তো সেই ক্ষেত্রে আমি এইটাই বলবো যে এত সুন্দর ম্যাচ আমার তো খুব ভালো লেগেছে। আর আয়োজক কমিটি যারা আছেন ওনাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এইখানে এসে আমি নিজেকে নিজে অনেকটা খুব ভালো লাগছে এখানে এসে। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট টাউন ক্লাবের সাথে ইটখোলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়।
এই খেলাতে ইটখোলা স্পোর্টিং ক্লাবকে 6 উইকেটে হারিয়ে টাউন ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে রোশন আলমের হাতে ট্রফি তুলে দেন ডিএসএর ফুটবল সচিব বিকাশ দাস। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।